চলো আজ কথা বলা যাক প্রত্যেক আকাতসুকি মেম্বারদের সবচেয়ে শক্তিশালী জুৎসু নিয়ে। তবে একটা ব্যাপার মাথায় রেখো, এই জুৎসুগুলো এমন হতে হবে যা তারা আকাতসুকিতে থাকাকালীন ব্যবহার করেছে বা করতে পারতো। অর্থাৎ যদি কোনো ক্যারেক্টার আকাতসুকি ছেড়ে দিয়ে থাকে বা আকাতসুকি শেষ হয়ে যায়, তারপর যারা যেসব জুৎসু শিখেছে আমি সেইগুলো এই লিস্টে ধরবো না। সহজ কথায় রুলটা হলো, ক্যারেক্টারকে ক্লাসিক আকাতসুকি ক্লোক করা অবস্থায় জুৎসুটা ব্যবহার করতে হবে বা অন্তত ব্যবহারের অ্যাবিলিটি থাকতে হবে। তো শুরু করা যাক দেইদারাকে দিয়ে। তার সবচেয়ে শক্তিশালী জুৎসু হলো তার ম্যাগনাম ওপাস বা তার শেষ শিল্পকর্ম C0 বিস্ফোরণ। এখন কেউ কেউ C4 এর কথা বলতে পারো, কারণ C4 ব্যবহার করতে গেলে নিজেকে স্যাক্রিফাইস করতে হয় না, আর তুমি চাইলে একটা বিশাল C4 বিস্ফোরণ ঘটাতে পারো একটা বড় দেইদারা ক্লোন দিয়ে, আবার ছোটও করতে পারো। সাসকের সাথে ফাইট করার সময় সে 2 ধরনের বিস্ফোরণ ঘটিয়েছিল, আর C4 কিন্তু বেশ মারাত্মক, কারণ এর ন্যানো এক্সপ্লোসিভ গুলোর কাউন্টার বা মোকাবিলা করা খুব কঠিন। কিন্তু C0 এর পাওয়ার আর স্কেল C4 এর চেয়ে অনেক বেশি। যদিও C4 একটু বেশি ভার্সাটাইল, কিন্তু C0 ব্যবহার করার সময় দেইদারা তার বুকের গোপন মুখ দিয়ে ক্লে বা মাটি খায় এবং তার শরীর ফ্যাকাশে হতে শুরু করে। তারপর অন্ধকার কিছু টেন্ডিল তৈরি হয় এবং তার শরীরের মাঝখানে একটা অন্ধকারের গোলকে পরিণত হয়। এর ফলে যে বিস্ফোরণ ঘটে তার ব্যাসার্ধ থাকে 10 কিলোমিটার। এটা তার সামনের সবকিছু ধ্বংস করে দেয় এবং এর বিস্ফোরণের সাইজ একটা টেল বিস্ট বোমার সমান। তুমি যদি ওয়ার আরকে খেয়াল করো, 10 টেলসের টেল বিস্ট বোমা আর পরে C0 বিস্ফোরণের শেপ প্রায় একই রকম, পার্থক্য শুধু একটাই, দেইদারের বিস্ফোরণে ছোট ছোট হাত থাকে, যেটা আসলে জাপানের রিয়েল লাইফ বিল্ডিং টাওয়ার অফ দ্য সানের একটা রেফারেন্স। আর নিজের শেষ বিস্ফোরণের জন্য জীবন দিয়ে দেওয়াটা দেইদারের জন্য খুবই পোয়েটিক বা কাব্যিক একটা ব্যাপার। সবকিছুর পর তার পুরো ফিলোসফি বা দর্শনিত্ব হলো আর্ট ইজ অ্যান এক্সপ্লোশন। আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ওই মুহূর্তটাই, ওই ছোট্ট সময়ের মধ্যে থাকা অসীমতার মাঝে। এবার চলো যাই দেইদারের পার্টনার এবং আর্ট ফিলোসফির দিক থেকে তার ঠিক উল্টো মানুষটির দিকে। আমরা কথা বলছি সাসুরি নিয়ে, আর তার সবচেয়ে শক্তিশালী জুৎসু হলো পারফরমেন্স অফ দ্য হান্ড্রেডস পাপেট, যেখানে সে একসাথে 100টা পাপেট বা পুতুলের একটা আর্মি কন্ট্রোল করে, যাদের দিয়ে নাকি আগে একটা পুরো দেশ দখল করা হয়েছিল। আমরা জানি না সেই দেশটা কোনটা ছিল বা সাসুরি সত্যি বলছিল কিনা, কিন্তু মনে হয় সে সত্যি কথাই বলছিল, আর এটা সে চিও এবং সাকুরাকে বলেছিল। সাসুরির মতে একজন পাপেট মাস্টারের শক্তি নির্ভর করে সে একসাথে কয়টা পাপেট কন্ট্রোল করতে পারে তার উপর, আর সাধারণত সেরা পাপেট মাস্টাররা বড় জোর 10টা পাপেট কন্ট্রোল করতে পারে। সবকিছুর পর মানুষের হাতের আঙুল তো 10টাই, আর তুমি প্রতি আঙুলে মাত্র একটাই পাপেট কন্ট্রোল করতে পারবে। তো চিওর সেই 10টা লিজেন্ডারি পাপেটকেই একজন পাপেট মাস্টারের সর্বোচ্চ ক্ষমতা ধরা হতো। কিন্তু সাসুরি এর থেকেও এক ধাপ এগিয়ে মানুষের এই দুর্বলতাকে জয় করে নিয়েছিল। সে নিজের শরীরটাকেই একটা পাপেটে পরিণত করেছিল, আর এর ফলে সে নিজের শরীর থেকে চাকরা থ্রেড বা সুতো তৈরি করে পাপেটগুলোর সাথে কানেক্ট করতে পারত। এই সুতোগুলো লিটারেলি তার বুক থেকে বের হতো, যা চাকরা তৈরি করত এবং পুরো আর্মির সাথে কানেকশন তৈরি করত। আর এইভাবেই সে একসাথে 100টা পাপেট কন্ট্রোল করতে পারত। আর এমন না যে ওই পাপেটগুলো দুর্বল ছিল, আসলে তারা বেশ শক্তিশালী ছিল, কিন্তু তাদের ফাইট করতে হয়েছিল সর্বকালের সবচেয়ে শক্তিশালী 10টা পাপেট আর সাকুরার সাথে, যে নিজেও বেশ শক্তিশালী। তাই অনেক পাপেট ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ওই পাপেটগুলোর নিজস্ব জুৎসু আর ক্ষমতা আছে, তারা তাদের পাওয়ার একসাথে মেলাতে পারে, আর সাসুরি এদের দিয়ে অনেক ধরনের স্ট্র্যাটেজি কাজে লাগাতে পারে। আর এটা তো ভুললে চলবে না যে তাদের প্রত্যেকটা অস্ত্রের গায়ে মাখানো থেকে সবচেয়ে মারাত্মক বিষ, যা সাসুরি নিজেই তৈরি করেছিল। সে তো নারুতো ইউনিভার্সের একজন মাস্টার অফ পয়জন। এই জুৎসুটা শুধু অ্যাটাক করার জন্যই না, বরং এটা সাসুরিকে ডিফেন্ড বা রক্ষা করতে পারে, কারণ সে তার আসল শরীরটা আক্রান্ত হলে নিজের লিভিং কোর অন্য পাপেটে ট্রান্সফার করে বেঁচে যেতে পারে। তো একদিকে যেমন এই আর্মি সামলানো খুব কঠিন, অন্যদিকে সাসুরি তার চেতনা বা কনসাসনেস আর একমাত্র জীবন্ত অংশটা যে কোনো পাপেটে ট্রান্সফার করতে পারে। এবার আসি আকাতসুকির একমাত্র ফিমেল মেম্বার কোনানের কথায়। তার সবচেয়ে শক্তিশালী পাওয়ার হলো সেই পেপার বোম্ব ওশেন, যা সে রেইন ভিলেজের কাছে ওবিটো বা মাদারা বা টোবির সাথে ফাইট করার জন্য তৈরি করেছিল। আমরা জানি না ওই জলাশয়টা আসলে কোনো সাগর, বড় হ্রদ নাকি সমুদ্র ছিল, তবে জায়গাটা বেশ বড় ছিল, আর কোনান সেটাকেই তার পেপার বম মোশনে পরিণত করেছিল। সে সেখানে 600 বিলিয়ন পেপার বম রেখেছিল, যেগুলো একটানা 10 মিনিট ধরে ফুটতে থাকবে। এই একটানা বিস্ফোরণগুলো তাকে ওবিটোকে মারার সুযোগ করে দিত। এটা ওবিটোর কামুইর লিমিট শেষ করে দিত, যা মাত্র 5 মিনিটের। তো সে প্রয়োজন হচ্ছে দ্বিগুণ ব্যবস্থা করে রেখেছিল। সমস্যা শুধু একটাই ছিল, কোনান ভাবতেই পারেনি যে ওবিটোর কাছে ইজা নাকি থাকবে। আর হ্যাঁ, এই জুৎসুটার জন্য অনেক বেশি প্রস্তুতির বা প্রেপ টাইম দরকার। আমরা জানি না সে এই সাগরে
এতগুলো পেপার বম রাখতে কত সময় নিয়েছিল, কারণ এটা বোঝাই যাচ্ছে যে তার বেশ কিছুটা সময় লেগেছিল। ওবিতার সাথে ফাইট করার আগে তাকে হয়তো প্রতিদিন তার চাকরা আর জুটসু ব্যবহার করে পেপার বমগুলো বসাতে হয়েছিল। আর পেপার বম মোশন শেষ হওয়ার পর সে বলেছিল যে তার চাকরা শেষ হয়ে গেছে এবং সে ভাবেনি যে এত চাকরা খরচ হবে। তাই আমি ধরে নিচ্ছি যে সে চাকরাটা শুধু জুটসু অ্যাক্টিভেট করার জন্য ব্যবহার করেছিল। 600 বিলিয়ন পেপার বম একেবারে তৈরি করার জন্য না, কারণ সেটা তো পাগলামি হয়ে যাবে। এক মুহূর্তের মধ্যে এত কিছু তৈরি করার মতো চাকরা এই দুনিয়ার কারোরই নেই। যাই হোক, এটা খুবই পাওয়ারফুল একটা জুটসু, যা হয়তো পুরো ইউনিভার্সের 99.9% মানুষকে মেরে ফেলতে পারতো। শুধু ওবিতোর কাছে পাগলাটার সব হ্যাক্স থাকার কারণে সে বেঁচে যায়। এখন চলো ওরোচিমারু নিয়ে কথা বলি। আর এখানে একটা ব্যাপার আছে, তাই না? ওরোচিমারু যে ইটাচি সরিয়ে নিতে পারবে না এটা বোঝার পর খুব তাড়াতাড়ি আকাতসুকি ছেড়ে দেয়। এটা ঘটেছিল নারুতো পার্ট 1 শুরু হওয়ার প্রায় 5 বছর আগে। তো গল্পের সেই সময় পর্যন্ত ওরোচিমারুর কাছে ঠিক কি কি জুটসু ছিল সেটা আমরা পুরোপুরি জানি না। উদাহরণস্বরূপ সাধারণত ওরোচিমারুর সবচেয়ে শক্তিশালী জুটসু হতো এডোটেন্সেই। বিশেষ করে ওয়ারারকে সে যে ভার্সনটা ব্যবহার করেছিল, যেখানে সে প্রথম 4 জন হোকাগেকে প্রায় তাদের পিক পাওয়ারে ফিরিয়ে এনেছিল, শুধু একটু দুর্বল করে। তবে ওয়ারারকের আগে তার এডোটেন্সে অনেক দুর্বল ছিল। হিরোজেনের বিরুদ্ধে সে যে ভার্সনটা ব্যবহার করেছিল, ওয়ারারকের ভার্সনের তুলনায় সেটা কিছুই ছিল না। তাছাড়া সে যখন আকাতসুকিতে ছিল তখন তার কাছে আদৌ এডোটেন্সে ছিল কিনা সেটাও আমরা জানি না। আর ইঙ্গিতগুলো বলছে যে তার কাছে এটা ছিল না, কারণ যদি তার কাছে এডোটেন্সে থাকতো সে নিশ্চয়ই ইরাচির সাথে ফাইট করে তার শরীর নেওয়ার জন্য এই দুশোটা ব্যবহার করত, তাই না? একা ফাইট করতে যাওয়াটা তার জন্য কোনোভাবেই লজিক্যাল ছিল না, বিশেষ করে যখন সে জানতো যে ইরাচি বেশ পাওয়ারফুল। তো এটা বলা যায় যে ওরোচিমারু হয়তো তখন এডোটেন্সে জুটসুটা আয়ত্ত করতে পারেনি। তাহলে আর কি বাকি থাকে? ওয়েল, আমরা এটাও জানি না যে তার কাছে এই জুটসুটা ছিল কিনা, কিন্তু বলা হয়ে থাকে 8 হেডেড সার্পেন্ট হলো ওরোচিমারুর সবচেয়ে শক্তিশালী ফর্ম, যেটা সে সাসকের সাথে ফাইটের সময় সুসানোর বিরুদ্ধে ব্যবহার করেছিল। দুর্ভাগ্যবশত ওরোচিমারুর এই ফর্মটাকে এমন একজনের মুখোমুখি হতে হয়েছিল যা হয়তো তার জন্য সবচেয়ে বাজে অপোনেন্ট ছিল, ইটাচির কমপ্লিটেড আর্মেড সুসানো, যার সাথে ছিল তোৎসুকা ব্লেড আর ইয়াতা মিরর। ওই অবস্থায় ইটাচির বিরুদ্ধে ওরোচিমারুর কিছুই করার ছিল না। তো ওরোচিমারুর ওই ভার্সনের সর্বোচ্চ শক্তি কতটা ছিল সেটা আমরা জানি না, কারণ সে কখনোই সমকক্ষ কারোর সাথে ওই ফর্মে ফাইট করেনি। কিন্তু এটা বলা হয়ে থাকে যে এটাই তার সবচেয়ে শক্তিশালী ফর্ম। আমরা শুধু এটা জানি না যে আকাতসুকির মেম্বার থাকাকালীন তার কাছে এই ফর্মের অ্যাক্সেস ছিল কিনা, কিন্তু তার কাছে আরো একটা খুব পাওয়ারফুল জুটসু ছিল। আর আমরা জানি যে ইরাচির সাথে ফাইটের সময় তার কাছে এই জুটসুর অ্যাক্সেস ছিল, আর সেটা হলো বডি ট্রান্সফার জুটসু। তুমি হয়তো বলবে, ব্রো, এই জুটসুটা কি আসলেই পাওয়ারফুল? মানে এটা তো কোনো অফেন্সিভ জুটসু না, কিন্তু এটা আসলেই পাওয়ারফুল, তাই না? এটা ওরোচিমারুকে নতুন নতুন বডি নিয়ে নিজের জীবন অনন্তকাল পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুযোগ দেয়, অন্তত যতক্ষণ না সে কোনো পারফেক্ট বডি পাচ্ছে। কারণ একবার পারফেক্ট বডি পেয়ে গেলে তার আর নতুন বডি খোঁজার দরকার হবে না। আর এটা ওরোচিমারুকে আরো পাওয়ারফুল বডিতে ঢোকার সুযোগ দেয়, যা তার নিজের পাওয়ারও বাড়িয়ে দেয়। কারণ আমরা জানি ওরোচিমারুর কাছে ওই জুটসুটা ছিল, কারণ সে আকাতসুকিতে থাকার সময় ওই জুটসুটা ব্যবহার করার জন্য ইটাচির বডি নিতে চেয়েছিল। আর নারুতো শিপুডেনে ওরোচিমারু যখন সাসকের উপর ওই রিচুয়ালটা করে, তখন আমরা সাসকে আর ওরোচিমারু ছাড়াও ওই অদ্ভুত রিচুয়াল রিয়েলেমে আরো 3 জনকে দেখতে পাই। আর যেহেতু ওরোচিমারুকে এই জুটসুটা পুনরায় ব্যবহার করার জন্য 3 বছরের কুলডাউন সময় পার করতে হয়, তাই নতুন একটা বডি পেতে তাকে অন্তত 3 বছর বা তার বেশি সময় অপেক্ষা করতে হয়। এর মানে হলো সে অন্তত 9 বছর আগেই এই প্রসেসটা শুরু করেছিল, যাতে সে ততদিনে 3টে বডি নিতে পারে। আর আমরা জানি নারুতো শিপুডেনে ইটাচি মারা গিয়েছিল 21 বছর বয়সে। সাসকে আর ওরোচিমারুর ফাইটটা এর আগেই হয়েছিল। আর ওরোচিমারু যখন ইটাচির বডি নিতে চেয়েছিল তখন ইটাচির বয়স ছিল প্রবাবলি 13 বছর, মানে সেটা ওরোচিমারু বনাম সাসকের ফাইটের 8 বছর আগের কথা। আর ওই রিয়েলেমে 3টি বডি দেখে আমরা বুঝতে পারি যে ওরোচিমারু অন্তত 9 বছর আগে এটা শুরু করেছিল। তার মানে ইটাচির সাথে ফাইটের সময় এবং আকাতসুকি মেম্বার থাকাকালীন তার কাছে এই ক্ষমতাটা ছিল। তো আকাতসুকি হিসেবে এটাই হবে ওরোচিমারুর সবচেয়ে শক্তিশালী জুটসু। এবার আসি কিসামে নিয়ে। তার সবচেয়ে পাওয়ারফুল জুটসু হলো ওয়াটার প্রিজন শার্ক ড্যান্স। এই জুটসুটাকে মানুষ অতটা পাত্তা দেয় না, কিন্তু এটা আসলে অনেক পাওয়ারফুল। কেউ কেউ বলবে, দাঁড়াও, গ্রেট শার্ক বম কেন নয়, যেটা সে হিরোদারার বিরুদ্ধে ব্যবহার করেছিল। বাই দ্য ওয়ে, হিরোদারা হচ্ছে মাইট গায়ে টাইজুটসুর একটা টেকনিক, সো নো কনফিউশন। হ্যাঁ, হিরোদারার বিরুদ্ধে এটা খুব একটা ইম্প্যাক্টফুল মনে হয়নি, কারণ হিরোদারা ছিল এই জুটসুটার জন্য সবচেয়ে খারাপ অপোনেন্ট। কিন্তু ওই জুটসুটাও বেশ স্ট্রং। এটা একটা বিশাল হাঙর যা এর দিকে আসা যে কোনো অ্যাটাকের চাকরা খেয়ে ফেলে এবং সেই চাকরা থেকে নিজেই আরো শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু হিরোদারা যেহেতু একটা ফিজিক্যাল অ্যাটাক, এতে কোনো নিনজুটসু চাকরা ছিল না, এটা শুধু গায়ের ফিজিক্যাল ম্যানিফেস্টেশন ছিল।
তাই শার্ক বম সেটা খেতে পারেনি, ফলে কিসামে বেশ বাজেভাবে হেরে যায়। তবে গ্রেট শার্ক বম শুধু একটা এ র্যাঙ্ক জুটসু, আর ওয়াটার পিজন শার্ক ড্যান্স হলো একটা এস র্যাঙ্ক জুটসু। এই জুটসুটা কিলার বিকে লিটারালি শেষ করে দিয়েছিল, যে কিনা ওই সময় পর্যন্ত গল্পের অন্যতম শক্তিশালী ক্যারেক্টার ছিল, একটা পারফেক্ট জিনজোরিকি, যার কাছে দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী টেলিবিস্ট ছিল। আর কিসামে এটা খুব সহজেই করেছিল কোনো বড় জুটসু ছাড়াই। কিসামে পানির এমন একটা বিশাল ডোম তৈরি করে যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। এই পানির ডোম থেকে বাঁচার একমাত্র ফিজিক্যাল উপায় হলো ব্রুট ফোর্স ব্যবহার করে সেটা ভেঙে ফেলা, যার জন্য তোমার পারফেক্ট সুসানোর মতো কোনো পাগলাটে পাওয়ার লাগবে, যেটা দিয়ে তুমি পুরো পানির ডোমটাকে ধ্বংস করে দিতে পারবে, অথবা কোনো টেলিপোর্টেশন জুটসু ব্যবহার করে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। আর যদি তোমার কাছে এগুলো না থাকে তাহলে তুমি গেছো, কারণ তুমি সাঁতার কেটে বা যে কোনো ভাবে ওই গোলক থেকে পালানোর চেষ্টা করলেও ওই গোলকটাও তোমার সাথে সাথে মুভ করবে, তোমাকে ফলো করবে। আর এসবের মধ্যেই কিসামে সামিহাদার সাথে ফিউজ বা যুক্ত হয়ে তারা সবচেয়ে শক্তিশালী ফর্মে চলে যায়। আর কিসামে হলো পানির নিচে পুরো নারুতো ইউনিভার্সের সবচেয়ে ফাস্ট ক্যারেক্টার, তো সে তোমাকেই ধরবেই। আর কিসামে তোমাকে ধরে ফেলার পর তোমার চাকরা অ্যাবজর্ব করে নেবে এবং তোমাকে মেরে ফেলবে বা বন্দি করবে, যা তার ইচ্ছে। সত্যি বলতে এই জুটসুটা একদম ব্রোকেন। আমি অবাক হই কেন সে এটা গায়ের বিরুদ্ধে ব্যবহার করলো না, কারণ পানির নিচে সে গায়ের চেয়েও ফাস্ট হতো। তবে হ্যাঁ, গায়ের 7th গেট হয়তো এর বিরুদ্ধে কিছু একটা করতে পারতো, কিন্তু তাও ওই ফাইটে গায়ের জন্য এটা অনেক বেশি কষ্টের হতো। এরপর আসি হোয়াইট জেটসু নিয়ে। তার কাছে আছে স্পেয়ার জুটসু, যেখানে জেটসু এমন কিছু স্পেয়ার বা রেণু ছড়িয়ে দেয় যা আশেপাশে থাকা মানুষের গায়ে আটকে যায়। আর যখন জেটসু চায় সে ওই জুটসু অ্যাক্টিভেট করে এবং ওই মানুষদের গা থেকে অদ্ভুত সব সাদা জেটসু বড় হতে শুরু করে। আর এটা হওয়ার সময় ওই সাদা জেটসুরা যার গায়ে আটকে আছে তার চাকরা অ্যাবজর্ব করে নিতে পারে বা তাকে চাকরা ট্রান্সফারও করতে পারে। 5 কাগে সামিটে হোয়াইট জেটসু রুমে ঢুকে এই জুটসুটাই ব্যবহার করেছিল, আর 5 জন কাগে বা তাদের বডিগার্ড কেউই এই জুটসুটা টের পায়নি। এটা এতটাই পাগলাটা একটা জুটসু। ভাবো তো, এই জুটসুটা যদি কেউ টের পেত, তবে সেটা তো ওই রুমে মানুষদেরই পারার কথা, তাই না? কারণ 5টা বড় নেশনের সবচেয়ে শক্তিশালী সৈন্যরা সেখানে ছিল, কিন্তু কেউ কিছুই বুঝলো না। এমনকি ব্ল্যাক জেটসু তখন বলে, আরে এই 5 কাগে তো সব গাধা, জুটসুটা টেরই পেল না। তো হোয়াইট জেটসু 5 কাগে আর তাদের বডিগার্ডের চাকরা অ্যাবজর্ব করে নিতে শুরু করে, আর সেই চাকরা সে সাসকেকে দেয়, যে তখন তাদের সাথে ফাইট করছিল। ওই সময় যদিও সব কাগে রুমের ভিতর ছিল না, কিন্তু মূল ব্যাপারটা তো বুঝতেই পেরেছো। আর হ্যাঁ, সবাই কোনো না কোনো ভাবে তাদের গা থেকে বের হওয়া হোয়াইট জেটসু গুলোকে ধ্বংস করতে পেরেছিল, কিন্তু যেহেতু তুমি এই জুটসুটা টেরই পাবে না, তাই হোয়াইট জেটসু এই স্পার গুলো ব্যবহার করে তোমার উপর নজরও রাখতে পারে, যেমনটা ওয়ারারকে হয়েছিল। যখন সাসকে ও ভিতর গ্রেভিয়ার্ড হাইডআউট থেকে পালিয়ে যায়, তখন তার গায়ে হোয়াইট জেটসুর স্পেয়ার ছিল, আর এই কারণেই হোয়াইট জেটসুর একটা আর্মি তার লোকেশন জেনে যায় এবং তাকে ধরে ফেলে। তবে হ্যাঁ, ইটারনাল মাঙ্গেকু শারিঙ্গান বা ইএমএস সাসকে একটা হোয়াইট জেটসু আর্মিকেই অনায়াসে উড়িয়ে দেবে, তাই ওটা কোনো ব্যাপার না। এই জুটসুটার আসল ব্যাপার হলো এটাকে ডিটেক্ট করা বা টের পাওয়া খুবই কঠিন। পুরো ইউনিভার্সে মনে হয় শুধু ওরোচিমারুই এই জুটসুটা ডিটেক্ট করতে পারে, অথবা সে হয়তো এটা ভেবে নিয়েছিল যে অবিত বা মাস্ক পরা লোকটা নিশ্চয়ই সাসকের গায়ে হোয়াইট জেটসুর স্পেয়ার লাগিয়ে রাখবে। কারণ মনে আছে, যখন তারা 4 হোকাগেকে রিঅ্যানিমেশন করতে যাচ্ছিল, তখন ওরোচিমারু সাসকেকে টাচ করার সাথে সাথে তার গা থেকে হোয়াইট জেটসু ছিটকে বের হয়ে আসে। তারপর ওরোচিমারু তার মধ্যে একটা হোয়াইট জেটসু ব্যবহার করে নিজের বডি ট্রান্সফার করার জন্য। যখন সে নিজের 2 হাত এবং প্রথম 4 হোকাগের আত্মাকে শিনিগামির পেট থেকে মুক্ত করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করে, যাতে সে তাদের রিঅ্যানিমেট করতে পারে, আর তারপর সে সাসকের গা থেকে বের হওয়া হোয়াইট জেটসু বডিগুলো ব্যবহার করেই এরোটেন্সেই স্যাক্রিফাইস হিসেবে 4 কাগেকে রিঅ্যানিমেশন করে। তো ওই জুটসুটা আসলে সাসকে, ওরোচিমারু এবং এমনকি পুরো যুদ্ধের জন্য অনেক কাজের ছিল, কারণ এর ফলেই তারা আসল কোনো মানুষকে স্যাক্রিফাইস না করেই প্রথম 4 হোকাগেকে যুদ্ধক্ষেত্রে আনতে পেরেছিল। এইবার চলো হিদানের দিকে যাই। তার সবচেয়ে শক্তিশালী জুটসু হলো জাশিন রিচুয়াল জুটসু। যদিও আমরা টেকনিক্যালি তাকে শুধু এই একটাই জুটসুই ব্যবহার করতে দেখেছি, কিন্তু তারপরেও এটা খুবই পাওয়ারফুল। হিদানকে প্রথমে তার এনিমে শরীর থেকে রক্ত নিতে হয়, সে রক্ত মুখে নিতে হয়, আর তারপর মাটিতে ওই রক্ত দিয়ে একটা ত্রিভুজের ভেতরে গোল আঁকতে হয়। একবার সে ওই গোলের ভেতর পা দিলেই রিচুয়ালের শর্তগুলো পূরণ হয়ে যায়, আর তার গায়ের রং কালো এবং সাদা হয়ে যায়, অনেকটা কঙ্কালের মতো। আর এটা হওয়ার পর হিদান নিজে যে ড্যামেজটা খাবে তার টার্গেটও ঠিক একই ড্যামেজ খাবে। তো সে নিজের ক্ষতি করে টার্গেটের ক্ষতি করতে পারে, আর টার্গেটের কিছুই করা থাকে না যদি না সে হিদানের মুভমেন্ট আটকাতে পারে। আর হিদান যেহেতু লিটারালি ইমমর্টাল বা অমর, তাই তাকে ওই গোলের বাইরে টেনে বের করে রিচুয়াল ভাঙা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। কিন্তু হিদান যদি নিজের কোনো ভাইটাল স্পটে আঘাত করে, তাহলে তুমি মারা পড়বে।
পারলে আসুমাকে জিজ্ঞেস করে দেখতে পারো। এটা মোকাবেলা করার মতো খুবই বাজে একটা জুটসু, বিশেষ করে যখন তুমি জানো না আসলে কি হচ্ছে। হিদানের সাথে দ্বিতীয় ফাইটে শিকামারু খুব বুদ্ধি করে এর একটা কাউন্টার বের করেছিল, আর সে হিদানের রিচুয়াল ব্যবহার করেই কাকুজুর একটা হার্ট ধ্বংস করেছিল, যেটা খুবই স্মার্ট একটা মুভ ছিল। কিন্তু প্রথম ফাইটে যখন শিকামারুকে সবকিছু বুঝে উঠতে হচ্ছিল, তখন আসুমাকে প্রাণ দিতে হয়। তো এটা একটা পাওয়ারফুল জুটসু, আর এটা নিশ্চিতভাবেই হিদানের সবচেয়ে পাওয়ারফুল জুটসু, বিকজ ওর কাছে একটাই আছে, সো একটাই হবে। যাই হোক, এবার আসি কাকুজুর দিকে। কাকুজুর সবচেয়ে শক্তিশালী জুটসুর নাম হয়তো তুমি শোনো নেই, কিন্তু তুমি জানো এটা কি? এটা হলো আর্থ গ্র্যাস ফেয়ার জুটসু। এই জুটসুটাই কাকুজুকে মানুষের হার্ট কালেক্ট করার ক্ষমতা দেয় এবং তার শরীরটাকে ধাতব টেন্ডিল যুক্ত একটা অদ্ভুত পুতুলের মতো বানিয়ে দেয়। এটা ওয়াটারফল ভিলেজের একটা ফরবিডেন বা নিষিদ্ধ জুটসু ছিল, যা কাকুজু একজন রক নিনজা হওয়ার আগে চুরি করেছিল। আসলে জুটসু চুরি করার কারণেই সে রক নিনজা হয়েছিল, আর এই জুটসুটা কাকুজুকে অনেক কিছু করার ক্ষমতা দেয়। প্রথম গুরুত্বপূর্ণ কাজ যেটা কাকুজু করতে পারে তা হলো অন্য মানুষের হার্ট চুরি করা। যেমনটা আমি আগে বললাম, এটা কাকুজুকে তার জীবন অনন্তকাল পর্যন্ত বাড়ানোর সুযোগ দেয়, যদি না সে একসাথে তার 5টি হার্ট হারিয়ে বসে, যেটা আকাতসুকি সাপ্রেশন আর্কে হয়েছিল। কিন্তু সে যদি নতুন নতুন হার্ট কালেক্ট করতে থাকে তবে সে অমর হতে পারে। তাছাড়া সে যাদের হার্ট কালেক্ট করে তাদের ক্ষমতাও ব্যবহার করতে পারে এবং 5টি নেচার ট্রান্সফরমেশনের অ্যাক্সেসও পেয়ে যায়। এই জুৎসুরা তাকে ওই টেন্ডিলগুলো দিয়ে সব রকম কাজ করার সুযোগ দেয়, নিজের হাত পা লম্বা করা, মানুষকে পঙ্গু করে দেওয়া, ফুটো করে দেওয়া, এমনকি দেয়দারা হাত আর মাথা জোড়া লাগানোর মতো সেলাইয়ের কাজও করতে পারে। সে চাইলে তার হার্টগুলোকে নির্দেশ দিয়ে যুদ্ধক্ষেত্রে মনস্টার বা দানব হিসেবে আলাদা আলাদা ফাইটও করাতে পারে, যা তাকে সাহায্য করে। এবং ওই নেচার ট্রান্সফরমেশনগুলো ব্যবহার করে সে ওই হার্টগুলোকে একসাথে যুক্ত করতে পারে এবং নিজের বডির সাথেও ফিউজ করতে পারে, যা তাকে ওই বিশাল মনস্টারে পরিণত করে, যেটা নারুতোর সাথে ফাইট করেছিল। দুর্ভাগ্যবশত ফাইটটা খুব একটা ভালো ছিল না, কিন্তু যাই হোক, মোটের উপর এটা একটা খুবই শক্তিশালী জুটসু, আর এটা সামলানো বেশ কঠিন। এরপর আসি ব্ল্যাক জেটসু নিয়ে। তার কাছে আছে বডি পজিশন জুটসু। ব্ল্যাক জেটসুর কাছে কিছু শক্তিশালী উড স্টাইল জুটসু আছে, যা সে যুদ্ধে মেই আর তার স্কোয়াড্রনের বিরুদ্ধে ব্যবহার করেছিল, এমনকি কিসামের একটা ক্লোনও ব্যবহার করেছিল কিছুক্ষণের জন্য। কিন্তু আমার মনে হয় বডি পজিশন জুটসুটাই বেশি পাওয়ারফুল। সবকিছু পর এটা ব্ল্যাক জেটসুকে যার গায়ে সে লাগবে তার শরীর কন্ট্রোল করার সুযোগ দেয়, আর সেই মানুষটাকে তার উপর নির্ভর করে ব্ল্যাক জেটসু কিছু মারাত্মক ক্ষমতা পেয়ে যায়। ব্ল্যাক জেটসু অবিতর গায়ে আটকে গিয়ে তাকে মাদারাকে পুনর্জীবিত করার জন্য রিনেটেন্সি ব্যবহার করতে বাধ্য করে। এটাই হয়তো এই জুটসুটা দিয়ে ব্ল্যাক জেটসু সবচেয়ে বড় কীর্তি। হ্যাঁ, তুমি চাইলে ব্ল্যাক জেটসুকে রেজিস্ট বা বাধা দিতে পারো, কিন্তু সেটা খুবই কঠিন। মাদারা যখন প্রথমবার চেষ্টা করেছিল তখন উবিতোকে অমানসিক পরিশ্রম করতে হয়েছিল যাতে সে রিনেটেন্সি ব্যবহার না করে ফেলে, এবং সে 10 টেলসের জিঞ্জুরি কি হতে পেরেছিল। 10 টেলস হারানোর পরও সে কয়েকবার ব্ল্যাক জেটসুকে আটকে রাখতে পেরেছিল, কিন্তু এটা একটা খুবই শক্তিশালী জুটসু, আর এটা মোকাবিলা করা অনেক ঝামেলার। এবার আসি যুগোর কথায়। হ্যাঁ, টেকনিক্যালি যুগো আকাতসুকির মেম্বার ছিল। সে টাকাতে থাকা অবস্থায় আকাতসুকি ক্লোক পরতো। মনে আছে যুগোর ব্যবহার করা সবচেয়ে শক্তিশালী জুটসুটা কি ছিল? ওই বিশাল ক্যানন ব্লাস্ট, যেটা সে 4th রাকাগের দিকে ফায়ার করেছিল। এটা ছিল একসাথে কয়েকটা ক্যানন মিলে তৈরি একটা চাকরা বিম। ওগুলো বেশ পাওয়ারফুল ছিল। 5 কাগে সামিটের ওই জায়গায় পিলারগুলো একদম খোদাই করে দিয়েছিল। শুধু সমস্যাটা হলো সে এটা 4th রাকাগের দিকে ফায়ার করেছিল, যার ডিউরেবিলিটি ছিল অসাধারণ, বিশেষ করে তার লাইটনিং আর্মার থাকার কারণে। তাই রাইকাগের খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু তারপরেও কেউ নিশ্চয়ই এই কার্স মার্ক ক্যানন ব্লাস্টারের সামনে পড়তে চাইবে না। এরপর আসছি কারিনের দিকে। কারিন তার অ্যাডামেন্টাইন চেন শুধু ওয়ারারকে এসে আনলক করেছিল, যা এখানে তার সবচেয়ে পাওয়ারফুল জুটসু হতো। কিন্তু যেহেতু তখন সে আর আকাতসুকি মেম্বার ছিল না, কারণ সবকিছুর পর টিম টাকা খুব অল্প সময়ের জন্যই আকাতসুকিতে ছিল, তাই তার সবচেয়ে শক্তিশালী জুটসু হবে তার হিলিং বাইট জুটসু। এটা বেশ ভালো একটা জুটসু। এটা একটা খুবই শক্তিশালী সাপোর্ট অ্যাবিলিটি, যেখানে কোনো আহত মানুষ কারেন্টকে কামড়ে দিলে তার চাকরা চুষিনে নিজেদের হিল করা বা সুস্থ করতে পারে। এই জুটসুটা দিয়েই সে বীর সাথে ফাইটে সাস্কের জীবন বাঁচিয়েছিল। এটা একটা পাওয়ারফুল অ্যাবিলিটি, কিন্তু এটা খুব একটা চমকপ্রদ কিছু না, আর এটা কোনো অফেন্সিভ অ্যাবিলিটিও না। এরপর টিম টাকার আরেক মেম্বার সুইগেটসু, আর এটা একটু কঠিন কারণ হোজুকি ক্ল্যানের মেম্বার হিসেবে, যেটা কিনা মিস্ট ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল ক্ল্যান, তার কাছে একটা দারুণ পাওয়ারফুল ডিফেন্সিভ অ্যাবিলিটি আছে, আর সেটা হলো হাইড্রিফিকেশন জুটসু। এটা হলো নিজের শরীরকে পানিতে পরিণত করার ক্ষমতা, যা ফিজিক্যাল অ্যাটাকগুলোকে একদম অকেজো করে দেয়। সুইগেটসুর একমাত্র দুর্বলতা হলো লাইটনিং স্টাইল। তোমার কাছে যদি সেটা না থাকে তবে তার বিরুদ্ধে ফিজিক্যাল অ্যাটাক করে কোনো লাভ নেই, যদি না তুমি বিজুতামার মতো কোনো ওভার পাওয়ার্ড অ্যাটাক সরাসরি তার মুখে মারো। যখন সেটা হয়েছিল তখন সুইগেটসু জেলির মতো হয়ে গিয়েছিল এবং বেশ কিছুক্ষণ অজ্ঞান ছিল।
কিন্তু তাও সে বেঁচে গিয়েছিল। সুইগেটসুর কাছে থাকা আরেকটা পাওয়ারফুল জুটসু হলো একটা বিশাল ওয়াটার মনস্টার। সে এটা ব্যবহার করে পুরো 8 টেলসের সাথে কিছুক্ষণ ফাইট করেছিল। এই জুটসুটার নাম হলো ওয়াটার স্টাইল ডেমন ওয়েভ। আর এটা আসলে হাইড্রিফিকেশন জুটসুর একটা বড় ভার্সন। কারণ সুইগেটসু যখন তার বডিকে পানিতে পরিণত করে এবং একটা বড় জলাশয়ের সাথে ফিউজ হয়, তখন সে ওই পুরো জলাশয়টাই হয়ে যেতে পারে এবং ওই বিশাল মাছের মতো মনস্টারে পরিণত হতে পারে। আর এটা আসলে পাওয়ারফুল ছিল ব্রো। এটাতে সে 8 টেলসের সাথে কিছুক্ষণ ফাইট ধরে রেখেছিল এবং খুব কাছ থেকে একটা টেল বিস্ট বোমা খাওয়ার পরও সুইগেটসু মরেনি। তাই আমাকে এই জুটসুটাকে সুইগেটস সবচেয়ে পাওয়ারফুল জুটসু হিসেবে ধরতে হবে। আর সে যদি আক্ষরিক অর্থে একটা টেল বিস্টের বদলে অন্য কোনো সাধারণ মানুষের সাথে ফাইট করত, তবে হয়তো এই জুটসুটা সামলানো অনেক বাজে একটা ব্যাপার হতো। তুমি কি ভাবতে পারো একটা বিশাল জলাশয় তোমার দিকে ধেয়ে আসছে? এটা একদমই কুল কোনো ব্যাপার না। এবার চলো সাসকে উচিয়াকে নিয়ে কথা বলি। আর আমাদের সাসকের টাকাতে থাকার সময়টাকে অ্যানালাইজ করতে হবে। এই পয়েন্টে আমি সাসকের জন্য দুটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটা হলো কিরিন আর দ্বিতীয়টা হলো আমেতারাসু। আর ব্যাপারটা মজার, কারণ এই দুটো জুটসু একে অপরের সাথে কম্পেয়ার করা যায়, বিশেষ করে এই সেন্সে যে এগুলো নাকি ডস করা বা এড়ানো অসম্ভব। কিরিনের ধাক্কা একদম পুরো ট্র্যাকের মতো লাগে। এটা উচিয়া ক্লানের পুরো হাইডর ধ্বংস করে দিয়েছিল, যেখানে সাসকে ইটাচির সাথে ফাইট করছিল। কিরিনের একটা ইস্যু হলো সাসকে এটা ফায়ার স্টাইল জুটসু দিয়ে আকাশে শুট করে এর একটা সেটআপ তৈরি করতে হয়। সে ইটাচির আমেতারাসু কাজে লাগিয়েছিল, সেটা আবহাওয়াকে গরম করে তুলেছিল। কিন্তু টেন্সি ব্রিজ আর্কের সময় পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও সাসকে যখন কিরিনের স্টান্স দিয়েছিল, সেটা দেখে আমরা ধারণা করতে পারি যে সে হয়তো সেটআপ ছাড়াই কিরিন ব্যবহার করতে পারতো, যদিও সেটা হয়তো একটু দুর্বল ভার্সন হতো। আর তখন অবশ্যই তাকে নিজের চাকরা খরচ করতে হতো। সেটআপের পিছনে আইডিয়াটা হলো যে তাকে এই জুটসুর বেশিরভাগ কাজের জন্য নিজের চাকরা খরচ করতে হয় না, তাকে শুধু আকাশ থেকে বজ্রপাতটাকে টার্গেটের দিকে গাইড করতে হয়। আর এরপর আছে আমেতারাসু, যারা সাসকের এই ভার্সনটা ব্যবহার করেছিল সেকেন্ড স্ট্রংগেস্ট টেল বিস্ট 8 টেলসকে ওয়ান শট বা এক আঘাতেই পরাস্ত করতে। কিরিন কি 8 টেলসকে ওয়ান শট করতে পারতো? মনে হয় না, এটা মাঙ্গাই নেই। তবে সাসকে তাদের শেষ ফাইটে নাওতোর 9 টেলস অ্যাভাতারের বিরুদ্ধে কিরিন ইউজ করেছিল, আর সে 9 টেলস অ্যাভাতার ধ্বংস করতে পারেনি। তো আমি বলবো কিরিন হয়তো 8 টেলসকে ওয়ান শট করার জন্য যথেষ্ট হতো না, কিন্তু আমেতারাসু হয়েছিল। যদিও আমেতারাসুর যে রেগুলার ভার্সন সে ব্যবহার করে, যেখানে সাসকে যেদিকে তাকায় সেদিকে কালো আগুন জ্বলে ওঠে, তাতে হয়তো কিরিনের মতো কোনো বিশাল ব্লাস্টের ফায়ার পাওয়ার থাকে না, কিন্তু কালো আগুনটা ততক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে যতক্ষণ না টার্গেট পুরোপুরি ছাই হয়ে যায়, যেটা খুবই পাওয়ারফুল একটা ব্যাপার। যদি না টার্গেট কোনো চাকরা নলিফিকেশন জুটসু দিয়ে ওই কালো আগুন শুষে নিতে পারে। তাই বলতেই হচ্ছে টাকা সাসকে বা আকাটসুকি সাসকের সবচেয়ে পাওয়ারফুল জুটসু হলো তার আমেতারাসু। এরপর আসি সাসকের ভাই ইটাচির কথায়। তার কাছেও আমেতারাসুর অ্যাক্সেস আছে, যা বোঝাই যায় খুব পাওয়ারফুল। তার কাছে সুকুমি আছে, যা পুরো ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল গেনজুটসুর একটা। তার কাছে ইজানামিও আছে, যা বেশ পাওয়ারফুল এবং থিওরিটিক্যালি যদি ইটাচি এটা কাস্ট করতে পারে তবে সে যে কাউকেই হারাতে পারবে। কিন্তু আমাকে এই পজিশনটা ইটাচির আর্মার্ড সুসানোকেই দিতে হবে, যাকে জেটসু সাসকের সাথে ফাইটের সময় আক্ষরিক অর্থেই ইনভিনসিবল বলেছিল। সবকিছুর পর এটা একটা কমপ্লিটেড সুসানো, কিন্তু সেটাই আসল পয়েন্ট না। পয়েন্টটা হলো ওই নির্দিষ্ট সুসানোর কাছে ইয়াটা মিররের অ্যাক্সেস আছে, যেটাকে এমন একটা শিল্ড বলা হয় যা যে কোনো এটাকে ধরন অনুযায়ী নিজেকে বদলে নিয়ে সবকিছু ব্লক করতে পারে। আর আছে তোৎসুকা ব্লেড, এমন একটা তলোয়ার যা যে কোনো কিছু ছোঁয়া মাত্রই সিল করে দিতে পারে। তো ইটাচি সুসানো হলো এমন এক ধরনের হিউম্যানয়েড চাকরা অ্যাভাটার, যেটা সাইজে বেশ বড় এবং যার কাছে একই সাথে সবচেয়ে পাওয়ারফুল অফেন্সিভ ওয়েপন আর সবচেয়ে পাওয়ারফুল ডিফেন্সিভ ওয়েপনের অ্যাক্সেস আছে। আমার মতে এটা মারাত্মক পাওয়ারফুল। এবার চলো নাগাতো নিয়ে কথা বলি। এটা খুবই ইন্টারেস্টিং, কারণ নাগাতোর কাছে অনেক অদ্ভুত এবং মারাত্মক পাওয়ারফুল সব অ্যাবিলিটি আছে। আমি চাইলে এখানে 4টা ভিন্ন ভিন্ন অ্যাবিলিটি নিয়ে কথা বলতে পারি। প্রথমটা হলো শিনরা টেনসে। হয়তো শুনে মনে নাও হতে পারে, কিন্তু পেইন যেভাবে এই জুটসুটা ব্যবহার করে তা তাকে ইউনিভার্সের অন্যতম স্ট্রং ক্যারেক্টার বানিয়ে দেয়। আর এটা তো শুধুমাত্র টেন্ডো পেনের একটা পাথ। আর এর কারণ হলো শিনা টেনসে কতটা ভার্সাটাইল। গেনজুটসু ছাড়া তুমি প্রায় সব ধরনের অ্যাটাক ডিফ্লেক্ট করতে বা ফিরে দিতে এটা ব্যবহার করতে পারো। তুমি তাইজুটসু অ্যাটাক ব্লক করতে পারো, ওয়েপন অ্যাটাক ব্লক করতে পারো, প্রজেক্টাইল অ্যাটাক ব্লক করতে পারো, নিনজুটসু ব্লক করতে পারো, এবং এই জুটসুটাকে তুমি অফেন্সিভ ভাবে ব্যবহার করতে পারো। তুমি চাইলে মানুষকে ছুঁড়ে ফেলতে পারো। আর সবচেয়ে বড় কথা হলো পেইন যেভাবে লিভ ভিলেজের উপর এটা ব্যবহার করেছিল, তুমিও চাইলে এটাকে বিধ্বংসী ক্ষতি করার জন্য ব্যবহার করতে পারো। নাগাতোর জন্য আরেকটা বড় কন্টেন্ডার হলো রিনে টেনসেই। এটা কোনো অফেন্সিভ জুটসু না, কিন্তু এর ক্ষমতা একদম পাগলাটে। তুমি মারা যাওয়া যে কোনো মানুষকে পুনর্জীবিত করতে পারবে। অবভিয়াসলি অ্যানিমেতে
রিয়েল লাইফে এটা এক্সিস্ট করে না, অ্যান্ড এগুলোর উপরে বিশ্বাসও করবা না, ঠিক আছে? এটা আমার সতর্ক বার্তা তোমাদের উপর। যাই হোক, তো যেটা বলছিলাম, তুমি মারা যাও, যে কোনো মানুষকে পুনর্জীবিত করতে পারবে। আর যদি একসাথে অনেক মানুষ একটু আগেই মারা গিয়ে থাকে, তুমি তাদের সবাইকে ফিরিয়ে আনতে পারবে, কারণ তাদের আত্মাকে ফিরিয়ে আনার কষ্ট খুব বেশি হয় না, যেহেতু তারা তখনও পিওর ল্যান্ডস বা পরপারে পৌঁছায়নি। পেইন আর কি শেষে নাগাতো এটাই করেছিল এবং পুরো লিভ ভিলেজকে পুনর্জীবিত করেছিল। তবে এই জুৎসুটা ইউজারকে মেরে ফেলে, তাই বলতেই হয় যে এর একটা বড় নেগেটিভ দিক আছে। তার মানে সম্ভবত এটাই তার কাছে থাকা সবচেয়ে শক্তিশালী অ্যাবিলিটি না। তবে হ্যাঁ, আমরা তো আর জুৎসুগুলো তাদের খরচের উপর র্যাঙ্ক করছি না, বরং তাদের ইফেক্ট বা প্রভাবের উপর করছে। তো হ্যাঁ, রিনেটেন্সে আসলে খুব পাওয়ারফুল ব্রো। যাই হোক, আর একটা বড় কন্টেন্টার হতে পারে আউটার পাথের ইথেরিয়াল ড্রাগন। নাগাতো শুধু একবারই হানজো আর তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এই জুৎসুটা ব্যবহার করেছিল, আর সে প্রায় রেন ভিলেজের পুরো নিনজা আর্মিকে শেষ করে দিয়েছিল এবং হানজো অব দি স্যালামান্ডারকে প্রায় মেরেই ফেলেছিল। এটা মূলত গেডো মাজো থেকে বের হওয়া একটা বিশাল ড্রাগন, আর ওই ড্রাগন যাকেই ছবে সেই মারা পড়বে, কারণ তাদের শরীর থেকে আত্মা অ্যাবজর্ব করে নেওয়া হয়। এটাকে মানুষ খুব একটা পাত্তা দেয় না, কিন্তু এটা বেশ পাওয়ারফুল। আর আমাদের কাছে চিবাগু টেন্সে আছে, ওই ছোট্ট গ্রহাণুটা যেটা নাগাতো বা টেন্ডো পেন তৈরি করতে পারে। তো এই চারটা জুৎসুই অবশ্যই মারাত্মক পাওয়ারফুল, এইগুলো স্ট্রং রিনেগান জুৎসু। কিন্তু আমাকে এই পজিশনটা চিবাগু টেন্সেইকে দিতে হবে, কারণ এই জুৎসুর স্কেল আর এটা দিয়ে নাগাতো যা করতে পারে তা অসাধারণ। সে পাথর দিয়ে একটা ছোট বিশাল গোলক তৈরি করেছিল, যা অনেকটা ছোটখাটো চাঁদের মতো হয়ে গিয়েছিল। তুমি যে ক্লিফ ভিলেজের কাছে কাস্ট করা টেন্ডা পেনের চিবাগু টেন্সের কারণে তৈরি হওয়া গর্তটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে যে কত বিশাল পাথর আকাশের দিকে উঠে গিয়েছিল। এটা একদম বিশাল আকারে ছিল। আমি তো বলবো এটা হয়তো লিভ ভিলেজের চেয়েও বড় ছিল, মানে সাইজ আর ড্যামেজের দিক থেকে এটা পেইনের সেই বিধ্বংসী শিন্ডা টেন্সের চেয়েও বড় ছিল। আর শুধু এটাই না, চিবাগু টেন্সেই তার চারপাশের সবকিছুকে নিচের দিকে টেনে নেবে। উদাহরণস্বরূপ শিন্ডা টেন্সের চেয়ে এটাকে সামলানো বেশ কঠিন, এমনকি ইথেরিয়াল ড্রাগনের চেয়েও, কারণ তুমি ইথেরিয়াল ড্রাগনের হাত থেকে দৌড়ে পালাতে পারো, কিন্তু চিবাগু টেন্সের টান থেকে তুমি পালাতে পারবে না। অবশ্য ইটাচি এটার খুব পাওয়ারফুল একটা কাউন্টার বের করেছিল, যেটা হলো চিবাগু টেন্সের কোর বা কেন্দ্রবিন্দুতে অ্যাটাক করা। এর আগে যে পেন পুরো গোলকটা তৈরি করে সেটা ধ্বংস করে, কিন্তু পেইন বনাম নাওতো ফাইটে চিবাগু টেন্সি যেহেতু একটা চূড়ান্ত ক্যাথারটিক জুৎসু ছিল, তাই বোঝানো হয়েছিল যে এটা সেজ অফ সিক্স প্যাথের তৈরি করা একটা এপিক অ্যাবিলিটি, যা দিয়ে প্রাচীনকালে আসল চাঁদ তৈরি করা হয়েছিল। তাই এই জুৎসুর ওই দুর্বলতা থাকা সত্ত্বেও এটা এতটাই পাওয়ারফুল যে এটাই নাগাতোর সবচেয়ে শক্তিশালী জুৎসু। এবার চলো ওবিতো উচিয়াকে নিয়ে কথা বলি। আর এটা একটু ট্রিকি বা পেঁচানো, কারণ ওবিটো কখন আকাতসুকি মেম্বার হওয়া বন্ধ করে, সেটা কি তখন যখন নারুতো তাকে টকনো জুৎসুতে আটকে ফেলে, নাকি যখন সে আকাতসুকি ক্লোক করা ছেড়ে দেয়? কারণ টেকনিক্যালি ওয়ারারকেও সে আকাতসুকির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছিল। এমনকি যখন সে 10 টেলসের জিঞ্জুরিকি ছিল, তখন তো সে আকাতসুকিকে পেছন থেকেই কন্ট্রোল করছিল, আর তার প্ল্যান ছিল আকাতসুকি দিয়ে শেষমেশ ইনফিনিট সুকিউমি কাস্ট করানো, আর সে ঠিক সেটাই করেছিল। হ্যাঁ, মানুষের ধারণা অনুযায়ী নাগাতোই লিডার ছিল, আর এটা নাগাতোর প্ল্যান ছিল, কিন্তু পুরো অর্গানাইজেশনটা আসলে ইনফিনিট সুকিউমি কাস্ট করার দিকে আগাচ্ছিল। তো ওয়ারারকে যখন সে 10 টেলসের জিঞ্জুরিকি হিসেবে ইএমএস সাসকে, নারুতো, টোবিরামা আর মিনাতোর বিরুদ্ধে ফাইট করছিল, হয়তো সে টেকনিক্যালি একজন আকাতসুকি মেম্বারই ছিল। তো টেকনিক্যালি বলতে গেলে ডিভাইন ট্রি তৈরি করা, ট্রুথ সিকিং অবস বা 6 ক্রিমসন রিফরমেশন হয়তো তার সবচেয়ে পাওয়ারফুল জুৎসু হবে। ওয়েল, এগুলো সবই খুব পাওয়ারফুল জুৎসু, কিন্তু আমার এটা খুব একটা লজিক্যাল মনে হচ্ছে না, কারণ ততদিনে আকাতসুকি শেষ হয়ে গিয়েছিল। কোনানের সাথে ফাইটের পর ওবিতো যখন আকাতসুকি ক্লোক খুলে তার ওয়ারিয়ারের পোশাক পরে, আকাতসুকি তখন ফিনিশড। তখন শুধু ওবিটোই ছিল, তার পেছনে আর কোনো অর্গানাইজেশন ছিল না। আর এই ভিডিও শুরুতে রুল ছিল এমন একটা জুৎসুর কথা বলা যা ক্যারেক্টারটা আকাতসুকি ক্লোক পরা অবস্থায় কাস্ট করতে পারতো। তো আমরা এখানে অরেঞ্জ মাস্ক পরা ওবিতোর ক্ষমতা আর সে ওই নির্দিষ্ট সময় কি কি করতে পারতো সেটা হিসেবে ধরবো, কারণ তুমি চাইলে এটাও বলতে পারো যে ওবিটো 9 টেলসকে সামন আর কন্ট্রোল করতে পারতো, যা সে নারুতোর জন্মের রাতে করেছিল। কিন্তু তখন কি সে আকাতসুকি মেম্বার ছিল? আর হ্যাঁ, তখন তার বয়স আকাতসুকি মেম্বার হওয়ার সময়ের চেয়ে অনেক কম ছিল, কিন্তু সে আকাতসুকি হিসেবে আর ওই জুৎসুটা ব্যবহার করতে পারবে না, কারণ 9 টেলস নারুতোর ভিতরে সিল করা আছে, আর সে নারুতোর ভিতর থেকে 9 টেলসকে সামান করতে পারবে না। ওবিটোর কাছে পাওয়ারফুল উড স্টাইল আছে, যা সে অরেঞ্জ মাস্ক পরা অবস্থায় খুব একটা ব্যবহার করেনি, কিন্তু তার কাছে এটার অ্যাক্সেস আছে। তাছাড়া তার কাছে ইজানাগিও আছে, যেটা সে কোনানের পেপার বোম থেকে বাঁচতে ব্যবহার করেছিল, যেমনটা আমি আগেই বলেছি। কিন্তু এটা তো পরিষ্কার যে ওবিটোর সবচেয়ে পাওয়ারফুল জুৎসু হলো কামুই, এমন একটা জুৎসু যেটা সে লিটারালি যে কোনো সিচুয়েশনে স্প্যাম করতে পারে বা বারবার ব্যবহার করতে থাকে। সে যে কোনো জায়গায় টেলিপোর্ট করতে পারে, সে অ্যাটাকগুলোর ভিতর দিয়ে ফেস করে নিজেকে ইনভালনারেবল বা অজেয় করে তুলতে পারে।
সে চাইলে মানুষকে কামুই ডাইমেনশনে টেনে নিয়ে গিয়ে কামুইকে অফেন্সিভ ভাবে ব্যবহার করতে পারে। আর একবার উবিতো তোমাকে টানতে শুরু করলে সেখান থেকে পালানো খুবই কঠিন। সে তো মিনাতো নামিকাজেকেই, যে কিনা সর্বকালের সবচেয়ে ফাস্টেস্ট নিনজা, তাকেও প্রায় কামুই ডাইমেনশনে টেনে নিয়েছিল। আর যদি ফ্লাইং রাইজিং না থাকতো তবে সে ধরা পড়তো এবং মারাও পড়তো। আর তার কামুই এতটাই ভার্সেটাইল, এটা অনেক কাজে লাগে। টেলিপোর্টেশন, ফেজিং, অফেন্সিভ অ্যাবিলিটি সবকিছু। আর শুধু মানুষকে কামুই ডাইমেনশনে টেনে নেওয়াই না, উবিটো চাইলেই কামুই ডাইমেনশন থেকে যে কোনো জিনিস ছুড়ে মানুষের উপর অ্যাটাকও করতে পারে। তবে সে তার অরেঞ্জ মাস্ক ফর্মে এটা খুব একটা করে না, কারণ সত্যি বলতে সে ওই ফর্মে খুব একটা ফাইটও করে না। কিন্তু হ্যাঁ, সবাই জানে কামুই একদম ব্রোকেন, এবং আকাতসুকি মেম্বার হিসেবে এটাই উবিতোর সবচেয়ে শক্তিশালী অ্যাবিলিটি। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলো না। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নাও, আর নোটিফিকেশন বেল অন করে রাখো যাতে নতুন ভিডিও আসলেই তুমি জানতে পারো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড টাটা।